वो आई फील वो एक किस्म से आई वुड कॉल हिम एन अमेरिकन नेशनलिस्ट। जो जो कभी कभी हम लोग कहते हैं ना आउट ऑफ सिलेबस, वो तो बिल्कुल आउट ऑफ सिलेबस है। इफ यू कैन कंडक्ट फॉरेन पॉलिसी आउट ऑफ सिलेबस, आई थिंक इट विल वर्क वेल। बट ओवरऑल आई लुक, वो 2020 में भारत आए थे, ही हैज वेरी गुड impressions of that visit. ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির এই ঘটনায় ভারতের আদতে লাভ না ক্ষতি, এই প্রশ্ন আমাদের কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই বিষয়ে যখন ভিডিও প্রতিবেদন বানাতে আমি বসছি, ঠিক তখনই জয়শঙ্কর এই পুরো বিষয়টায় মুখ খুলেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন এই পুরো বিষয়টাই আউট অফ সিলেবাস ভারতের কাছে। কিন্তু শুধুই কি তাই, জয়শঙ্কর হয়তো বুঝতে পেরেছেন এই পুরো বিষয়টায় কোথাও না কোথাও গিয়ে ভারতেরও কিন্তু এই পৃথিবীর মানচিত্রে বর্তমান অবস্থানে বেনিফিট একটা পজিশনে কিন্তু ভারতকে নিয়ে যেতে পারে। দেখুন, জেলেনস্কি এবং ট্রাম্পের এই মিটিং এইভাবে ডিজাস্টার ভাবে ভেস্তে যাওয়ায় সব থেকে খুশি কিন্তু হচ্ছেন পুতিন, এই বিষয়ে কোনো সন্দেহ নয়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী ভারতেরও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা এবং অ্যাডভান্টেজ নেওয়ার জায়গা কিন্তু জিও পলিটিক্যাল সারফেসে তৈরি হয়েছে। তারপরে এই মিটিং যখন শেষ হয়, জেলেনস্কির পাশে গোটা ইউরোপ কিন্তু নজিরবিহীনভাবে দাঁড়াতে শুরু করে দেয়। বিভিন্ন জায়গা থেকে আমেরিকার থেকে স্বাধীনতা চাই এই ধরনের টুইট কিন্তু শুরু করা হয়। আজকে জয়শঙ্কর ভারী অদ্ভুত একটা কথা বলেছেন। দেখুন, আপনারা যদি জিও পলিটিক্সটা বর্তমানে বোঝেন তাহলে দেখবেন ইন্ডিয়া বরাবরই নিউট্রাল এক ডিপ্লোম্যাসি মেনটেন করেছে, অর্থাৎ সকলের আগে ইন্ডিয়া ফার্স্ট, এই পলিসিতে কিন্তু ভারত সরকার বিশ্বাস করে। আজকে জয়শঙ্কর বলেছে, যদি ডোনাল্ড ট্রাম্পের পলিসি বুঝতে চান তাহলে বুঝবেন ডোনাল্ড ট্রাম্পও কিন্তু একদম ভাবে ইন্ডিয়ার একদম সমগোত্রীয় হয়ে ভাবেন আমেরিকা ফার্স্ট। অর্থাৎ 80 বছর ধরে এই পৃথিবীর একাধিক দেশে দায়িত্ব নিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, এবং সেখানে আমেরিকার মানুষের বিপুল পরিমাণে করের টাকা ইনভেস্ট হয়েছে। একাধিক দেশে যুদ্ধ দিনের পর দিন চালিয়েছে এই আমেরিকান সরকার। আর আজকে যখন আমেরিকা শুধুমাত্র নিজেদের দেশের কথা ভাবছে, তাদের দেশের ট্যাক্স পেয়ারের কথা ভাবছে, তখন হয়তো ডোনাল্ড ট্রাম্পকে কাঠগড়ায় তুলছেন কেউ বা কেউ। জয়শঙ্কর এই ধরনের কিছু একটা কথা কিন্তু আজকে বলেছেন। ভাই अभी उनके मेहमान बन के आए हैं, उनके शपथ ग्रहण में गए थे, अच्छा ट्रीटमेंट दिया हमको। अब उसी का अपना मैसेज होता ना। नहीं, बट सीरियसली देखिए, वो आई फील वो एक किस्म से आई वुड कॉल हिम एन अमेरिकन नेशनलिस्ट। और उनको लगता है कि जो अमेरिका के लिए करना चाहिए, एंड बिकॉज अमेरिका इज अ वेरी अमेरिका ने पिछले 80 साल में पूरी दुनिया की एक किस्म से जिम्मेदारी ली है, और उनको लगता है कि अननेसेसरली वी स्पेंड मनी ऑन मेनी थिंग्स वी शुड नॉट हैव डन, वी शुड हैव इंस्टेड फोकस्ड ऑन द अमेरिकन पीपल। ये उनकी सोच। Our issue today is we have, our relations with America are good. Modi ji's personal relations with Trump is good. When I look, what are their policies, there is nothing which is country to country negative about us. So I am quite confident that yes, he will change many things. जो कभी कभी हम लोग कहते हैं ना आउट ऑफ सिलेबस, वो तो बिल्कुल आउट ऑफ सिलेबस है। কিন্তু এই পুরো বিষয়টায় তিনি কমেন্টস না করে বলেছেন, দেখুন এই পুরো বিষয়টা ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু আউট অফ সিলেবাস। এই পুরো বিষয়টায় ইন্ডিয়া একটা নিউট্রাল ডিপ্লোম্যাসি মেনটেন করেছে। যদিও ইন্ডিয়ান নিউট্রাল ডিপ্লোম্যাসি মেনটেন করেছে জয়শঙ্কর বলছেন, তা সত্ত্বেও দেখা যাচ্ছে এই জেলেনস্কির পাশে কিন্তু ইউরোপের একাধিক দেশ দাঁড়িয়ে পড়তে শুরু করেছেন। একাধিক দেশের সর্বময় কর্তারা টুইট করেছেন, পোল্যান্ড, ফ্রান্স, ইতালি, জার্মানি, এমনকি কানাডার প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট কিছুদিন পর থাকবেন না, জাস্টিন ট্রুডোরও ট্রাম্পের পিছনে লাগতে গিয়ে এই ইউরোপের পাশে দাঁড়ানোর একটা অভ্যাস তিনি তৈরি করে ফেলেছেন। একাধিক দেশ টুইট করেছেন, এবং টুইটগুলো যদি আপনারা দেখেন দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেসেজ আসে না, একই মেসেজ সবাই ফরওয়ার্ড করছে, ঠিক সেরকম একই টুইট সব দেশ বেসিক্যালি কপি পেস্ট করে দিতে শুরু করেছেন, এবং জেলেনস্কি এটাকে টুইট করে বলতে শুরু করেছেন, থ্যাংক ইউ সুইডেন, থ্যাংক ইউ পোল্যান্ড, থ্যাংক ইউ ইতালি, থ্যাংক ইউ ফ্রান্স। সবাই একটা কমেন্টই করে যাচ্ছেন, বি স্ট্রং, বি ব্রেভ। উল্লেখযোগ্য বিষয় হলো 2 থেকে 3% ভারতীয় আবার এই জেলেনস্কিকে সমর্থন করে বিভিন্ন ক্ষেত্রে টুইট করছেন।
তবে যাই হোক, ইতিহাস এই দিনটিকে তো মনে রাখবে। ফলে 2 থেকে 3% ভারতীয় এই বিষয়ে কড়া মন্তব্য করছেন জেলেনস্কির পাশে দাঁড়িয়ে। এ বিষয়ে আমার কিছু বলার নেই, কিন্তু আপনারা যদি বাস্তবের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি ভাবেন, তাহলে দেখবেন ডোনাল্ড ট্রাম্প সকলের আগে যে আমেরিকানদের কথা ভাববে, এতে কি একটা দেশের প্রেসিডেন্ট হয়ে যদি দৃষ্টিভঙ্গিটা মেরিট করেন, তাহলে কি উনি খুব একটা ভুল করছেন? দিনের পর দিন একটা যুদ্ধ এই পৃথিবীর ভবিষ্যৎকে নির্ধারণ তো করতে পারে না। ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে আজকে কথা বলেছেন ইউক্রেনীয় মিডিয়ার সামনে। তিনি বলেছেন, জেলেনস্কি ইজ লুকিং ফর সামথিং, আই এম নট লুকিং ফর দ্যাট, আই ডোন্ট ওয়ান্ট 10-year ওয়ার। অর্থাৎ জেলেনস্কি এতদিন ভাবছিলেন আমার পাশে ইউএসএ আছে, আমার পাশে ইউনাইটেড কিংডম আছে, ইউরোপের 27-28টা দেশ আছে, তার জন্য এই যুদ্ধ হয়তো রাশিয়ার সঙ্গে তারা 10-15 বছর ধরে চালিয়ে নিতে পারবেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখানেই বলেছেন, আমরা কেন তোমাদের পিছনে $millions ইনভেস্ট করব? যদি ইনভেস্ট করতেই হয়, তাহলে তোমরা তোমাদের মিনারেলসকে আমাদের নামে লিখে দাও। এই ধরনের একটা কথাবার্তা বলেছেন, যা আমেরিকার চিন্তাধারায় একদম সঠিক বলে অন্তত এখানে কিছু বিরূপ মন্তব্য করার কোনো জায়গাই নেই। এবং দেখুন, আমি এই ভিডিও যখন ভাবছি, একদম ভারতের স্বার্থটা এখানে মেনটেন করতে হবে। ভারতে কোন দলের সরকার মানে রাজত্ব করছে সে বিষয়ে কিন্তু এই ভিডিওর প্রধান আলোচ্য বিষয় নেই। আলটিমেটলি দেশ হিসাবে ভারতবর্ষ এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে সেটাকেও কিন্তু আপনারা মাথায় রাখবেন। ফলে ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির এই যুদ্ধে ভারতবর্ষ কিন্তু সবসময় এক নিউট্রাল ডিপ্লোমেসি মেনটেন করেছে। পরবর্তীকালে এই জেলেনস্কি কিন্তু বলার চেষ্টা করেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি সিজফায়ার করতে বলছেন, অর্থাৎ রাশিয়ার সঙ্গে সন্ধি চুক্তি করতে বলছেন, এতে আমাদের তো ক্ষতি হবে, কিন্তু পরবর্তীকালে সিজফায়ার যদি না মেনটেন করে রাশিয়া, তখন পাল্টা ডোনাল্ড ট্রাম্প আবার বলেন, হোয়াট ইফ বোম ড্রপস অন ইউ, যদি কালকে যদি তোমাদের উপরে রাশিয়া বোম ফেলে দেয়, পারমাণবিক বোমা ফেলে দেয়, তখন তোমরা কি করবে? ফলে কালকে কি হবে, কি হতে পারতো, পারসেপশনে অন্তত জিও পলিটিক্সটা এই মুহূর্তে চলে না। এই মুহূর্তে তোমাদের শান্তি রক্ষা করতে হবে, তোমাদের দেশের স্বার্থে করতে হবে, তোমাদের দেশের ম্যান পাওয়ার মানুষের স্বার্থে করতে হবে, অর্থনীতির জন্য করতে হবে, এবং আমেরিকা তোমাদের ঘুরে দাঁড়ানোর জন্য সাহায্য করবে। এই তো সহজ সরল একটা বিষয়। এখানে পুরো বিষয়টা যেখানে জেলেনস্কি নিয়ে গেছেন, যে অধৈর্য তিনি হয়ে গেছেন, এবং পুরো কনভারসেশনটা যেখানে নিয়ে গেছেন, সেটা কিন্তু নিঃসন্দেহে দুই দেশের পলিটিক্সেও একটা বিরূপ মন্তব্য একটা সৃষ্টি করেছে। দেখুন, কিছুদিন আগে জর্ডানের প্রেসিডেন্টও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছিলেন। তিনিও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্যে খুশি হননি, কারণ ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে মন্তব্য করেছিলেন। জর্ডান কিন্তু বাক বিতণ্ডায় জড়াননি, তিনি বাইরে এসে একটি টুইট করে দেন। এবং তারপরে কিছুদিন পর ইউনাইটেড কিংডমের মানে একজন প্রধানমন্ত্রীও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছেন। তখন ডোনাল্ড ট্রাম্প সরাসরি তাকে প্রশ্ন করেন যে ইউরোপ তো কখনোই আমেরিকার জন্য কিছু করেনি, তোমাদের জন্য শুধুমাত্র আমেরিকাই করেছে। তখন কিন্তু তিনিও খুব সুন্দরভাবে পুরো বিষয়টা হ্যান্ডেল করেন। ফলে দুই প্রেসিডেন্ট যখন একে অপরের সঙ্গে কথাবার্তা বলছেন, মাথা ঠান্ডা রেখে ভবিষ্যতের পথ খোঁজাটাই কিন্তু লক্ষ্য হতে পারত। আর কিন্তু যেভাবে এই পুরো বিষয়টা শেষ হয়েছে, সেটা এক কথায় ডিজাস্টার, একই সঙ্গে আনফরচুনেট। জয়শঙ্কর জানেন এবং জয়শঙ্কর বুঝেছেন এই পুরো বিষয়টায় কোথাও না কোথাও ইন্ডিয়াও বেনিফিটেড হতে চলেছে। If you can conduct foreign policy out of syllabus, I think it will work well. But overall, I look, वो 2020 में भारत आए थे, he has very good impressions of that visit. जो मैंने सुना है वो अभी भी जब बाहर जाने की बात करते, he often refers to that visit, saying मैं भारत आया था, मुझे आदर सम्मान के साथ लोगों ने स्वागत किया. So these things matter, But even interest-wise, I feel that there may be some few issues where we may think a little bit differently, but in many areas there will be, at a country to country, there is lot which is in our shared. দেখুন, ইন্ডিয়ার সঙ্গে বর্তমান সময় সব থেকে ভালো সম্পর্ক কিন্তু রাশিয়ার। ইউক্রেন এই মাঝে ঢুকে যাওয়ায় ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধে বরাবর কিন্তু ইন্ডিয়া একটা নিউট্রাল দৃষ্টিভঙ্গি এতদিন অবধি দেখাচ্ছিল। এবার এই পুরো বিষয়টায় ইউক্রেন পুরো সাইডলাইন হয়ে যাওয়ায় ইন্ডিয়াকে কিন্তু রাশিয়া কিংবা আমেরিকার বিপক্ষে আর যেতে হচ্ছে না। ফলে এতদিন অবধি রাশিয়ার সঙ্গে বিভিন্ন চুক্তি করলে আমেরিকা সরকার বিভিন্ন বিরূপ মন্তব্য করে দিতেন। এরপর থেকে কিন্তু রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি খুব সহজেই ইন্ডিয়া কিন্তু করে ফেলতে পারে। অর্থাৎ বৃহত্তম যদি প্রেক্ষাপটে ভাবেন, তাহলে দেখবেন এই ধরনের চুক্তি যদি রাশিয়া এবং আমেরিকার সৌজন্যে ইউক্রেন
বাতিলের তালিকায় চলে যায়, তাহলে কিন্তু বেনিফিটেড জায়গায় নিঃসন্দেহে ইন্ডিয়া হয়ে যেতে পারে। কালকে আবার ইউক্রেন বলতে শুরু করেছিল ওয়ার্ল্ড নিডস এ নিউ সুপার পাওয়ার, মানে দিনের পর দিন আমেরিকা যে কাজটা করেছে, এবার বিশ্ব কিন্তু খোঁজার চেষ্টা করছে যেন সেই কাজটা অন্য একটা নিউট্রাল দেশ করতে পারে তাদের জন্য। আর এখানে কিন্তু ভারতের একটা সম্ভাবনা দেখা যায়। দেখুন, আমেরিকার প্রতি ইউরোপের আর কোনো ভরসা নেই। আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো হয়ে যাওয়ায় রাশিয়া যখন তখন ইউরোপের বিরুদ্ধাচরণ করতে পারে, এই আতঙ্কে কিন্তু ইউরোপের একাধিক দেশ ভুগছে। পড়ে রইল চায়না। চায়না এই ইউরোপে ঢুকে একটা অদ্ভুত গেম খেলা শুরু করে দিয়েছিলেন। ইউরোপ দুভাগে ভাগ করার প্রচেষ্টা কিন্তু করেছিল চীনারা। কিভাবে করেছিল? এই ইউরোপ কিন্তু দুভাগে ভাগ করা যায় আপাত দৃষ্টিতে, একটা ইস্টার্ন ইউরোপ, একটা ওয়েস্টার্ন ইউরোপ। ইস্টার্ন ইউরোপে তথাকথিত সমৃদ্ধশালী একাধিক দেশ কিন্তু অবস্থান করে, যেমন ফ্রান্স, জার্মানির মতো দেশ। আর ওয়েস্টার্ন ইউরোপে তথাকথিত অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বিভিন্ন দেশ কিন্তু অবস্থান করে। ফলে চায়না কি করেছিল, এই ওয়েস্টার্ন ইউরোপের একাধিক গরিব দেশকে ঋণ দিতে শুরু করে দেয়, এবং ওয়েস্টার্ন ইউরোপের একাধিক দেশ, প্রায় 16 থেকে 17টা দেশের সঙ্গে একটা 2022 সালে মিটিংও করে ফেলে। ফলে ইউরোপ বুঝতে পারে এই চায়নার ডিপ্লোম্যাসি হলো ইউরোপের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করা এবং বিভেদ সৃষ্টি করে পুরো বিষয়টা চায়নার দিকে নিয়ে যাওয়া। আর এখানে রাশিয়া এবং আমেরিকার যদি বন্ধুত্বপূর্ণ সহাবস্থান হয়, তাহলে চায়নাও কিন্তু বিপাকে পড়তে পারে, কারণ রাশিয়া কিন্তু দিনের পর দিন চায়নার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করেছে। রাশিয়া পাশে চায়না থাকার ফলে চায়না এতদিন ভাবছিল সমগ্র ইউরোপই নাকি তাদের পাশে। সব মিলিয়ে এই পলিটিক্স একটা দিনে একটা মিটিংয়ে কিন্তু সম্পূর্ণভাবে ওলট পালট হয়ে গেল। এবং আপনারা যদি ভাবেন এই প্রত্যেকটা টুকরো টুকরো পলিটিক্সে ভারতবর্ষ একমাত্র একটা নিউট্রাল অবস্থানে অবস্থান করছে, ঠিক যাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো, যাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো, যাদের সঙ্গে ইউরোপ ইউনাইটেড কিংডমের সম্পর্ক ভালো, ফ্রান্স জার্মানির তো সম্পর্ক ভালোই। ফলে সব মিলিয়ে এখানে নতুন শক্তি হিসাবে ভারতকে কিন্তু হঠাৎ করে সবাই গুরুত্ব দিতে শুরু করেছে। আর ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের মিটিং এর আউটকামও আমরা জেনেছি যে পুরো মিটিংটা পিসফুলি তৈরি হয়েছে, শেষ হয়েছে, এবং এর মধ্যে আমেরিকার সাথে ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট তৈরি হয়ে যাবে। এবং এই ট্রেড ডিল যদি সম্পূর্ণ হয়ে যায়, তাহলে ভারতবর্ষ কিন্তু এই আমেরিকার প্রকোপ বলুন, প্রভাব বলুন, কিংবা রাশিয়ার সঙ্গে ডিপ্লোমেসি মেনটেন করা বলুন, সব দিক থেকে অ্যাডভান্টেজ একটা পজিশনে যেতেই পারে। এবং যেতে পারে বলেই জয়শঙ্কর হয়তো এ বিষয়ে কোনো মন্তব্যই করলেন না, উল্টে হেসে বললেন আউট অফ সিলেবাস। আসলে ভারতের আউট অফ সিলেবাসে কিন্তু কিছুই হয় না, মানে রাদার দ্যান জিও পলিটিক্সে একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক কখনোই আউট অফ সিলেবাস হতে পারে না। পাশাপাশি জাতিসংঘে যে ড্রাফট রেজলিউশন হয়েছিল, সেখানেও কিন্তু ভারতবর্ষ শান্তির হয়ে ভোট দিয়েছিল। এমনকি এই যখন ভোটাধিকার হয়েছিল, কার পক্ষে গোটা পৃথিবী, ভারতবর্ষ কিন্তু নিজেদেরকে এক এক সময় উইথড্র করেছে। এবং দেখুন, ভারতবর্ষকে অল্টারনেটিভ শক্তি হিসাবে বিশ্বের সমস্ত দেশ কেন ভাবতে শুরু করেছে, কারণ ভারতবর্ষের ডিপ্লোম্যাসিটা হলো কখনোই ভিন্ডিকটিভ নয়, অর্থাৎ তোমার ক্ষতি করে শুধুমাত্র আমি আমার লাভটা দেখছি, সেরকম নয়। যেটা চায়না করে, যেটা কিছুটা আমেরিকা করে, কিংবা কিছু ক্ষেত্রে রাশিয়া করে, সেই রকম ডিপ্লোম্যাসি কিন্তু ভারত সরকার করে না। ভারতবর্ষ সবসময় অন্যের কথা ভাবে, এবং ডিপ্লোম্যাসি করার সময় অন্যের বা প্রত্যেকটি স্টেক হোল্ডারের কথা ভাবে, এরকমই কিন্তু জয়শঙ্করও কালকে বলেছিলেন। ফলে সব মিলিয়ে এই বাকযুদ্ধ অন্য বিভিন্ন দেশের উপর প্রভাব বিস্তার করলেও ভারতবর্ষের ক্ষেত্রে এই প্রভাব কিন্তু লাভজনক। এর কোনো নেগেটিভ আউটকাম নেই, কি হলে যা হবে পজিটিভই হবে। এবং আলটিমেটলি আগামী 4 বছরের মধ্যে পৃথিবীর অনেক নতুন কিছু হতে চলেছে, এ তো কালকের মিটিং এর পর বোঝাই যাচ্ছে। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।